আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজানের। পূর্ব ঘোষণা অনুযায়ী আমি বলেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি ধারণা দেব এবং কিছু সাজেশনমূলক টপিকের নাম বলবো। এই সংক্রান্ত আজকে একটি ক্লাস নেওয়ার আশা ব্যক্ত করেছি। সেই সুবাদেই লাইভ ক্লাসে অংশগ্রহণ। কে কোথা থেকে ক্লাসটি দেখছো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবে। আমি দেখতে পাচ্ছি একজন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক একটু জানাবে কমেন্ট করে। ক্লাসটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবা, কেমন? কারণ তোমাদের আহ অনুপ্রেরণাই ক্লাস কন্টিনিউ করার আহ, সাহস যোগাবে। সেজন্য অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে। ওকে, দেখো কতজন যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি না, যদিও কেন দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বলতে গেলে আমি এ ইউনিট নিয়ে কথা বলবো, মানবিক ইউনিট, যেটার সিট সংখ্যা বেশ অনেক আছে। যদি আমি সেটার সিট সংখ্যার কথা বলি তাহলে বলতে হয়, দেখো এ ইউনিটে এ বছরের সিট সংখ্যা, এ ইউনিটের এ বছরের সিট সংখ্যা সম্ভবত 1877টি। 1877টি ইউনিটের সিট রয়েছে এই বছর। তোমরা যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই জেনে থাকবে, বা না জানলেও এখন জানছো যে এই ইউনিটের সিট আছে 1877টি এবং সম্ভবত এবার 2টা শিফটে পরীক্ষা হবে। এর পূর্বে 4টা শিফটে পরীক্ষা হতো, শিফট 1 2 3 4 এইভাবে। আচ্ছা, আর এবছর মোট আবেদন পড়েছে এই ইউনিটে 96,162টা। 96,162টা, 162 জন, 96,162 জন আবেদন করেছে। অর্থাৎ প্রত্যেকটা আসনের জন্য, প্রতিটি আসনের জন্য শিক্ষার্থীরা পরীক্ষা দেবে 51 জন। অর্থাৎ 51 জনের বিপরীতে একটি করে সিট থাকবে। তাহলে বুঝতে পারছো কতটা কম্পিটিশন হবে। ওকে, এরপরে দেখো বি ইউনিট, যেটা ব্যবসা অনুষদ, এখানে সিট আছে 520টা। অর্থাৎ 520টি সিটের বিপরীতে এবার পরীক্ষা দিবে 82 জন শিক্ষার্থী। 82 জন শিক্ষার্থী, তুমি কল্পনা করো 82 জন শিক্ষার্থী এবার এই বি ইউনিটের প্রত্যেকটা সিটের বিপরীতে পরীক্ষা দেবে। এখানে আবেদন পড়েছে 42,433টা, মানে 42,433 জন বি ইউনিটে পরীক্ষা দেবে বলে আবেদন করেছে। এরপরে সি ইউনিটে, যেটা বিজ্ঞান অনুষদ, এই সি ইউনিটে আবেদন সিট সংখ্যা হচ্ছে 1533টি। 1533টি সিট। এই 1533টি সিটের মধ্যে আবেদন করেছে 98,820টা, মানে এটাতে সবচেয়ে বেশি আবেদন করেছে 98,820। তাহলে এই ইউনিটে প্রত্যেকটা সিটের বিপরীতে, আসনের বিপরীতে পরীক্ষা দেবেন 64 জন শিক্ষার্থী। তাহলে বুঝতে পারছো পরীক্ষাটা কতটা মানে হার্ড হবে। অর্থাৎ তোমার একটি সিট তোমাকে অর্জন করতে আহ তোমাকে কতটা পরিশ্রমী হইতে হবে। আশা করছি বুঝতে পারছো যে প্রত্যেকটা সিট তোমার জন্য মানে কতটা, প্রতিটা ধাপ তোমার জন্য কতটা কঠিন এবং বন্ধুর গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন ব্যাপার হলো এটাও মনে রাখবে যে যারা পরীক্ষা দেয় তারা সবাই কিন্তু আসলে পড়াশোনা করে না। ঠিক আছে, এখানে পড়াশোনা করার পরিমাণটা খুবই কম এবং যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে, যারা মূলত পরীক্ষার্থী, তাদের সংখ্যাটা এত না। তো এই জায়গায় তুমি মনে করবে তুমি শিক্ষার্থী একজন, তোমার সিট দরকার একটি। 1877টা সিট আছে, এই 1877টা সিট অনেক বেশি। এত বেশি সিট তোমার দরকার নেই, তোমার দরকার হচ্ছে একটা সিট। সে একটা সিটের জন্য তুমি লড়াই করো, অর্থাৎ তুমি একটা সিটের জন্য তুমি পড়াশোনা করো, সেই লেভেলে তুমি আগাও। আশা করছি তুমি যদি এই দৃষ্টিকোণ থেকে দেখো তাহলে তোমার জন্য সহজ হবে এবং একটু কৌশলী হও। কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসছে বারবার, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো ছাড়া যাবে না, সেই জায়গাটা একটু ফলো করো। দেখো তুমি এই জায়গায় আটকাবে না। আশা রাখছি তুমি এই জায়গাটায় আটকাবে না। তাহলে আহ যেই কথা, আজকে আমাদের যেই আলোচনার যে বিষয়টা সেটি হচ্ছে আহ বাংলা কোন টপিক গুলো পড়বো। তো দেখো আমি এই ইউনিটের জন্য
বিগত সালের যে প্রশ্নগুলো ছিল, যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমি এই ইউনিটের একটি সামারি দাঁড় করিয়েছি। তোমরা দেখে থাকবে স্ক্রিনে, লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে দেখে থাকবে, লক্ষ্য করো। আমি এখানে দেখো বাংলা প্রথম পত্র, তোমরা জানো যে বাংলা যে টপিকটা আছে, বাংলা যে বিষয়টা আছে, এই বিষয়টার প্রশ্ন হয় তিনটা জায়গা থেকে। একটা হলো সাহিত্য অংশ। সাহিত্য অংশটা কি? সাহিত্য অংশটা হইলো তোমাদের ফার্স্ট পেপার, অর্থাৎ তোমরা যে গল্প, কবিতা, উপন্যাস পড়েছো সেটাকে বলা হচ্ছে সাহিত্য অংশ। এই সাহিত্য অংশে আছে কবি পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এগুলো আছে। পাশাপাশি এটাও আছে শব্দার্থ। শব্দার্থ অর্থাৎ প্রত্যেকটা মানে প্রত্যেকটা কবিতা, গল্প, উপন্যাসে দেখবে কিছু শব্দ থাকে, এই শব্দগুলোর আবার একটা টিকা আছে, মানে শব্দার্থ আছে, সেই শব্দার্থ থেকে তোমাদের প্রশ্ন আসে। সুতরাং সেটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফার্স্ট পার্টে তুমি কোনোটাকে মানে ফেলে রেখে তুমি মানে বাদ রেখে তুমি যেতে পারবে না। আর মজার বিষয়, আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি যে আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেক বছর। তো এখানে দেখো সাহিত্য অংশ আছে। সাহিত্য অংশ বলতে আমি ফার্স্ট পার্টের গল্প, কবিতা, উপন্যাস, নাটক এটাকে বোঝাচ্ছি। পাশাপাশি বিভিন্ন লেখক আছেন, বিভিন্ন সাহিত্যিক আছেন, মানে যেমন তোমাদের পাঠ্য আছে রবীন্দ্রনাথ, কিন্তু তোমাদের পাঠ্য আহ প্রমোদ চৌধুরী তোমাদের পাঠ্য নাই, কিন্তু প্রমোদ চৌধুরীর সম্পর্কেও কোশ্চেন চলে আসতেছে। যে বীরবলের হালখাতা কার লিখা, বা অমুক উপন্যাসের চরিত্র কোনটা, বা অমুক গল্পের চরিত্র কোনটা, এই প্রশ্নগুলো আসছে। মনে রাখবে, তুমি আসলে সর্বজ্ঞানী জ্ঞানী না, ঠিক আছে? তুমি চেষ্টা করবে যে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যে অমুক গল্পের চরিত্র কি, অমুক উপন্যাসের চরিত্র কি, মানে তোমার পাঠ্যের বাইরে, তুমি এগুলো নিয়ে হতাশ হবে না। এগুলো যে পারে, মানে এগুলো যেগুলো সহজ হয় সেটা সবাই পারে, যেটা কঠিন হয় সেটা কেউ পারে না। সুতরাং এটা নিয়ে ভাবনার কিছু নাই। তুমি ভাববে তোমার গল্প, উপন্যাস, নাটক, কবিতা যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি ভাববে, যে ওগুলো থেকে তুমি একটি প্রশ্ন ছাড়বে না, মানে এমন ভাবে পড়বা। তাহলে ওটা হচ্ছে তুমি ফোকাস করবা। তো যাই হোক, আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েকটা গ্রুপে পরীক্ষা হয়। কয়েকটা গ্রুপ বলতে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। মানে গ্রুপ বলতে আমি এখানে শিফট কে বোঝাচ্ছি। শিফট মানে শিফট 1, শিফট 2, এরকম আর কি পরীক্ষা হচ্ছিল। তো শিফট শিফট ওয়াইজ মানে প্রত্যেকটা বছর আমি এখানে দেখো 3টা বছরের প্রশ্ন নিয়ে আসছি। মানে গত বছর, তার আগের বছর, তার আগের বছর, অর্থাৎ 23-24 সাল, 22-23 সাল, 21-22 সাল। সহজভাবে যদি বলি 21-22, 22-23, 23-24, এই 3টা সালে একটা প্রশ্নের অ্যানালাইসিস, মানে বিশ্লেষণ, যে আসলে কিভাবে প্রশ্নটা হচ্ছে বা প্রশ্নের ধরনটা কি। দেখো, আমি যদি 21-22 মানে এরও আগে কিন্তু আছে, এরও আগে প্রশ্ন আছে, কিন্তু আমি সেদিকে যাইনি। সেদিকে গেলে দেখা যাবে যে সেদিকের প্রশ্নের প্যাটার্ন একটু অনেক আলাদা। মানে প্রত্যেক বছর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তুমি যদি দেখো প্রত্যেক বছর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যেমন এখানে দেখো, লক্ষ্য করো যে আমি প্রথমে নিয়ে আসছি বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের দিকে তাকাও। বাংলা প্রথম পত্রের দিকে তুমি লক্ষ্য করো যে 21-22 সালে দেখো বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন হয়েছে 6টা, গ্রুপ 1-এ 6টা, গ্রুপ 2-এ 7টা, গ্রুপ 3-এ 6টা, গ্রুপ 4-এ হচ্ছে 7টা। লক্ষ্য করো, তোমার এই ইউনিটে প্রশ্ন সংখ্যা হচ্ছে 28টা। বাংলা প্রশ্ন হলো 28টা। 28টা প্রশ্নের মধ্যে তোমার গ্রুপ এ তে আসছে, মানে A1, গ্রুপ 1-এ আসছে 6টা, গ্রুপ 2-এ আসছে 7টা, গ্রুপ 3-এ আসছে 6টা, গ্রুপ 7-এ আসছে কয়টা, সরি 4-এ আসছে 7টা। লক্ষ্য করো, 28টা প্রশ্নের মধ্যে যদি 6টা আসে, 22টা প্রশ্ন কিন্তু সাহিত্য থেকে আসেনি। 21টা, গ্রুপ 2-এ কিন্তু 21টা প্রশ্ন সাহিত্য থেকে আসেনি। গ্রুপ তোমার 3-এ দেখো 22টা প্রশ্ন সাহিত্য থেকে আসেনি। আবার দেখো গ্রুপ 4-এ 21টা প্রশ্ন সাহিত্য থেকে আসেনি। তাহলে তুমি বুঝতে পারছো যে প্রশ্নটা 21-22 সালে ফার্স্ট পেপারকে কতটুকু গুরুত্ব দেওয়া হতো, মানে ফার্স্ট পেপারের গুরুত্ব কতটুকু ছিল। আবার তুমি যদি ব্যাকরণ অংশে যাও, লক্ষ্য করো, ব্যাকরণ অংশে যাও, দেখো ব্যাকরণ অংশে তুমি চলে যাও সেই 21-22 সালে, 21-22 আগেরটাই দেখো। ব্যাকরণ অংশে তুমি লক্ষ্য করো 16টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে। তুমি দেখো 18টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে। আবার গ্রুপ 3-এ আসছে 17টা প্রশ্ন, গ্রুপ 4-এ আসছে 14টা প্রশ্ন। অর্থাৎ এই জায়গাতে আসলে কোনো ধারাবাহিকতা মেনটেন করছে না, রক্ষা করছে না। তবে সংখ্যাগরিষ্ঠ প্রশ্ন আসছিল ব্যাকরণ থেকে, সংখ্যাগরিষ্ঠ প্রশ্ন আসতেছে ব্যাকরণ থেকে। আবার তুমি বিরোচন অংশ চলে যাও, বিরোচন অংশ গিয়ে তুমি দেখো
যে সেই 21-22 সালে দেখো বিরোচন অংশ থেকে কেমন প্রশ্ন আসছে। বিরোচন অংশ থেকে আসছে গ্রুপ 1 এ আসছে 6টা, গ্রুপ 2 এ আসছে 3টা, গ্রুপ 4 এ আসছে 5টা, 3 এ আসছে 5টা, গ্রুপ 4 এ আসছে 7টা। অর্থাৎ এই প্যাটার্নে বিরোচন অংশ থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে মজার বিষয় লক্ষ্য করো, তুমি শুরুতে সাহিত্য অংশটাকে প্রাধান্য কম দেওয়া হচ্ছে, ব্যাকরণ অংশকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, বিরোচন অংশকে এভারেজে রেখেছে। এবার আসো আমাদের পরের সালে কি অবস্থা দেখি। দেখো পরের সাল যেটা 22-23 সেশন, 22-23 সেশনে কেমন পরীক্ষা প্রশ্ন হলো। প্রশ্ন হলো 22-23 সেশনে সাহিত্য অংশ থেকে অর্থাৎ বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসছে। দেখো গ্রুপ 1 এ আসছে 9টা, গ্রুপ 2 এ আসছে 9টা, গ্রুপ 3 এ আসছে 9টা, গ্রুপ 4 এ আসছে 9টা, একেবারে 9টা করে প্রশ্ন। দেখো আগের বছর ছিল 6-7টা, পরের বছর এসে 9টা, অর্থাৎ 2টা প্রশ্ন বেড়ে গেল। ফার্স্ট পেপারের গুরুত্ব কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এরপরে তুমি এসে দেখো গত বছরের যে প্রশ্ন, গত বছরের প্রশ্ন দেখো তুমি পুরাই পাগলা হয়ে যাবা। কেমন দেখো গত বছরের প্রশ্নে গ্রুপ 1 এ দেখো গ্রুপ 1 এ আসছে 12টা প্রশ্ন, গ্রুপ 2 এ আসছে 14টা প্রশ্ন, গ্রুপ 3 এ আসছে 12টা প্রশ্ন, গ্রুপ 4 এ আসছে কয়টা 13টা প্রশ্ন। অর্থাৎ আস্তে আস্তে ফার্স্ট পেপার থেকে প্রশ্নের পরিমাণটা বাড়ছে। এই জন্য তোমার কাছে ফার্স্ট পেপার খুবই 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার এতটুকু কথা বলার মূল উদ্দেশ্য হলো যে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ধারণা থাকেই যে বিগত সাল থেকে আমরা পরীক্ষা দেব, বিগত সাল থেকে কমন পড়বে না। হ্যাঁ এটা সত্য, বিগত সাল থেকে কমন পড়ে, কিন্তু ব্যাকরণ অংশ থেকে বেশি কমন পড়ে, ব্যাকরণ অংশ পড়ে আমি যে চান্স পেয়ে যাবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, দেখো সেই ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসতেছে। তাহলে দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট তোমার ফার্স্ট পেপারকে এখন কতটা মূল্যায়ন করছে। এখন এই ফার্স্ট পেপারের মধ্যে কোনগুলো দেখো লক্ষ্য করো। গদ্য, গদ্য থেকে দেখো গত বছর আসছে কয়টা, গত বছর থেকে গদ্য আসছে 6টা, 6টা, 5টা, 4টা, পদ্য থেকে আসছে কয়টা 3টা, 7টা, 5টা, 4টা। এখন দেখো এই যে প্রশ্নের লেভেল এভারেজ, এই এভারেজ যদি আমি করতে যাই গদ্য পদ্য দুইটা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুইটাকে আমি ফোকাস করব, দুইটাকে ফোকাস করব, যে কোনো একটা না। গদ্য পদ্য দুইটাই আমি ভালো করে পড়বো, কারণ এখান থেকে আমার প্রশ্ন কমন পড়বে পড়বে পড়বে। ঠিক আছে। আরেকটা বিষয় দেখো নাটক, নাটক থেকে প্রশ্ন আমরা যদি দেখি নাটক থেকে প্রশ্নটা কম হয়েছে গতবার, তবে নাটকটা গুরুত্বপূর্ণ। আর এগুলো তো তোমাদের পড়া বিষয়, এগুলো তো পড়া বিষয়, তুমি হতাশ হবে না, তুমি ভরসা রাখো, তুমি যেভাবে পড়েছো সেভাবে তুমি এগিয়ে যাও, কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়ো। দেখো উপন্যাস থেকে একটা প্রশ্ন আসছে, এখান থেকে আসছে উপন্যাস থেকে একটা প্রশ্ন। আর সাহিত্য থেকে দেখো সাহিত্য মানে ওই যে ওই প্যাটার্নের যে প্রশ্নটার কথা বললাম, ওই প্যাটার্নের যে ওই যে অমুক উপন্যাসের চরিত্র, অমুক গল্পটি কার লেখা, অমুক তমুক, যেগুলো তোমার পাঠ্য নাই, মানে যেগুলো তুমি পড়োনি, সেখান থেকে প্রশ্ন আসছে। তাহলে এগুলো নিয়ে তুমি রিস্ক নিবা না, এগুলো নিয়ে রিস্ক নিবা না। এগুলো যদি সহজ হয় তুমি পারবে, কঠিন হলে তুমি পারবা না, এটাই স্বাভাবিক। ঠিক আছে। আবার সাহিত্য থেকে এগুলো কোন ধরনের প্রশ্ন, ওই যে প্রাচীন যুগের, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা, মধ্যযুগের আদি নিদর্শন কোনটা, প্রকৃত বাংলা ভাষার নিদর্শন কোনটা, ঠিক আছে, এই টাইপের যেগুলো, বা সাহিত্যের যুগ বিভাগ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে এই প্রশ্নগুলো হচ্ছে। ঠিক আছে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো তোমরা যেহেতু পড়েছো, দীর্ঘদিন পড়ে আসছো, তোমরা এগুলো পারবে আশা করছি। এখন দেখো আমার কথাটার যে উদ্দেশ্য, আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি তো তোমার এই সাহিত্য অংশটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা মজার বিষয় ঘটে গেছে গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন এসেছে, এই যে গদ্য থেকে প্রশ্ন এসেছে, পদ্য থেকে প্রশ্ন এসেছে, এগুলো বেশ কিছু প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে। সিলেবাসের বাইরে কি, এই যে দেখো বর্তমানে তোমাদের কাছে আছে কি, রবীন্দ্রনাথের আছে সোনার তরী, রবীন্দ্রনাথের আছে অপরাজিতা, ঠিক আছে, এটা তোমাদের পাঠ্য। আগে রবীন্দ্রনাথের অপরিচিত ছিল কিন্তু সোনাতরী ছিল না, আগে সিলেবাসে ছিল ঐকতান। দেখা গেছে ঐকতান থেকে কোশ্চিন দিয়ে দিয়েছে। বা এখন তোমরা কাজী নজরুল ইসলামের পরে হচ্ছে বিদ্রোহী কবিতা, কিন্তু বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন না দিয়ে দিয়েছে কি সাম্যবাদী থেকে। তো এগুলো বেশ কিছু মিস্টেক হয়েছে। তো এইগুলো আসলে একটা আশা করা যায় না, একটা অসঙ্গতি বলা চলে, তবে হয়ে গেছে, কিছু করার নেই। আশা করছি এইবারে এই সকল সমস্যায় পড়তে হবে না। তাহলে দেখো যে গদ্য থেকে তুমি অবশ্যই গদ্য থেকে বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন হচ্ছে, মানে কয়টা করে প্রশ্ন হচ্ছে, পরিসংখ্যানটা কি, পদ্যের পরিসংখ্যানটা কি, নাটক উপন্যাসের পরিসংখ্যানটা কি। তাহলে তুমি এইভাবে এই কোয়ালিটিতে তুমি পড়বা। এবার আসো সেকেন্ডটা লক্ষ্য করো, সেকেন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা
দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে লক্ষ্য করো যে এইখানে আমি যে টপিকগুলো নিয়ে এসেছি, এই টপিকগুলো দেখো আছে ভাষা, ধ্বনি প্রকরণ, বাংলা বানান, নত্যবিধান, উচ্চারণ, সন্ধি, সমাস, ধাতু, প্রকৃতি প্রত্যয়, শব্দ, পদ প্রকরণ, ক্রিয়ার কাল, বাক্য প্রকরণ। ঠিক আছে, এই যে টপিকগুলোর নাম দেখতে পাচ্ছ আশা করছি স্ক্রিনে। তো এই যে দেখো টপিকগুলো, এই টপিকগুলোর মধ্যে লক্ষ্য করে দেখো এই 21-22 সেশনে দেখো যে প্রশ্নগুলো হয়েছে, এই ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন হয়েছে। কিন্তু এবার দেখো এই গত বছর যে প্রশ্নটা হয়েছে ব্যাকরণ থেকে কেমন, 10টা করে। 28টা প্রশ্নের মধ্যে ব্যাকরণ থেকে প্রশ্ন হয়েছে কয়টা? ব্যাকরণ থেকে প্রশ্ন হয়েছে, ব্যাকরণ থেকে প্রশ্ন হয়েছে দেখো 10টা। ব্যাকরণ থেকে 10টা, গ্রুপ 1-এ 10টা, গ্রুপ 2-এ 10টা, গ্রুপ 3-এ 10টা, গ্রুপ 4-এ 9টা। অর্থাৎ 28টা প্রশ্নের মধ্যে ব্যাকরণ থেকে আসছে 10টা। ঠিক আছে, এখন দেখো এই ব্যাকরণের কোন টপিকগুলো থেকে আসছে একটু লক্ষ্য করো। আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আগের বছরে দেখো 2 বছর আগে প্রশ্ন এসেছে 16, 18, 17, 14, অর্থাৎ প্রশ্ন বেশি, টপিকও বেশি। আর এই জায়গাতে প্রশ্ন কম, টপিকও কম। ঠিক আছে, তবে আমরা একটু দেখি, দেখো ভাষা থেকে 22-23-এ একটা প্রশ্ন আসছিল ভাষা থেকে। ঠিক আছে, ভাষার অবস্থান, হ্যাঁ, লিপি, এগুলো থেকে 22-23-এ প্রশ্ন হয়েছিল। 21-22-এ একটা প্রশ্ন হয়েছিল। এরপরে দেখো এই বছর কিন্তু কোনো প্রশ্ন হয়নি, গত বছর কোনো প্রশ্ন হয়নি। ধ্বনি প্রকরণ দেখো এমন একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা নিয়ে আসলে বলার কিছু নাই। দেখো ধ্বনি থেকে গত বছর 2টা প্রশ্ন হয়েছে, শিফট 1, শিফট 2 2টা করে হয়েছে, শিফট 2-এ হয়েছে 3-এ হয়েছে একটা, শিফট 4-এ কোনো প্রশ্ন হয়নি। কিন্তু প্রশ্ন তো এটা থেকে হচ্ছে, সুতরাং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে পাবে পাবে, এর বাইরে আর কোনো কথা নাই। ধ্বনি প্রকরণ, ধ্বনি প্রকরণ থেকে তুমি একটা প্রশ্ন পাবে, লিখে নাও। দেখো এই ধ্বনি প্রকরণ থেকে আগের সালগুলোতেও দেখো, আগের সালগুলোতেও প্রশ্ন হয়েছে, একটা দুইটা থাকছেই প্রশ্ন। এবার দেখো বাংলা বানান, মনে রাখবে বাংলা বানান আর নত্যবিধান সত্যবিধান দুইটা একই, একই গোয়ালের গরু। নত্য সত্য বাংলা বানানের মধ্যেই পড়ে। এদের নত্য সত্য বিধান আর বাংলা বানান, এই দুইটা থেকে তুমি দেখো প্রশ্নের ধরন দেখো। নত্য সত্য বিধান, বাংলা বানান দুইটা একই জায়গা থেকে, কিন্তু আমি একটু আলাদা করেছি, আলাদা করেছি। নত্য সত্য বিধান যেহেতু আলাদা একটা টপিক আছে এই জন্য আলাদা করেছি, কিন্তু নত্য তুমি বানান পড়তে গেলে নত্য সত্য পড়তে হবে তোমাকে। এখন দেখো এই গত বছরে এই বাংলা নত্য বিধান থেকে 2টা প্রশ্ন এসেছে 2-এ, গ্রুপ 2-এ, সরি গ্রুপ 3-এ, আর গ্রুপ 4-এ আসছে একটা, আর বানান থেকে এসেছে গ্রুপ 1-এ একটা, গ্রুপ 2-এ একটা। তাহলে তোমাকে আমি বলতে চাচ্ছি বাংলা বানান নত্য সত্য বিধান এখান থেকে তুমি প্রশ্ন পাবে পাবে পাবে, এর উপরে আর কোনো কথা হতে পারে না। তাহলে আমি তোমাকে 2টা টপিকের কথা বললাম, একটা বাংলা বানান আর একটা ধ্বনি প্রকরণ। এই 2টা তোমার জন্য একবার মাস্ট ইম্পর্টেন্ট, লিখে নাও। এরপর দেখো এই যে বাংলা বানান থেকে দেখো কি ধরনের প্রশ্ন আসতেছে, দেখো একেবারে হট টপিক, প্রত্যেকটা সালে প্রত্যেকটা ইউনিটে আরো যে সালগুলো আছে সেগুলোতে এই বাংলা বানান থেকে প্রশ্ন এসেছে, সুতরাং এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো উচ্চারণ, উচ্চারণ থেকে তুমি প্রশ্ন পাবে, এটা কমন কথা। উচ্চারণ থেকে তুমি প্রশ্ন পাবে, এটাও তুমি লিখে নাও যে উচ্চারণ থেকে একটা প্রশ্ন থাকবেই, কারণ উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ। দেখো তোমার এখন কপালে কোনটা পড়তে পারে, শিফট 1-ও পড়তে পারে, শিফট 2-ও পড়তে পারে। এখন শিফট 2-এ উচ্চারণ আছে, শিফট 1-এ উচ্চারণ নাই, তুমি শিফট 2-এ পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমার জন্য উচ্চারণটা গুরুত্বপূর্ণ না? তুমি কেন এটাকে 50-50 নিবা? তাহলে উচ্চারণটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা তুমি পড়বে। কেমন? এবার দেখো উচ্চারণের পরে আসে সন্ধি। এই সন্ধি হচ্ছে সবচেয়ে হট টপিক একটা। দেখো এই সন্ধি থেকে দেখো প্রশ্নের ধরন দেখো, গত বছর 1-এ আসছে একটা, 2-এ আসছে 2টা, 3-এ আসছে 2টা, 4-এও আসছে 2টা। অর্থাৎ এই সন্ধি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তুমি ভাবো। তুমি প্রশ্ন দেখো, প্রশ্ন দেখে তুমি ভাবো যে সন্ধি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং দেখো প্রত্যেকটা সালে প্রত্যেকটা ইউনিটে একটা দুইটা করে প্রশ্ন আসছে সন্ধি থেকে, অর্থাৎ এই সন্ধিটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেই বুঝতেছো, আমি আর তোমাকে কি বোঝাবো, আমি তোমাকে আর কিভাবে জাগ্রত করব, তুমি বুঝবে। প্রশ্ন দেখো তুমি বুঝতে পারবে যে সন্ধিটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি ভাবো যদি তোমার পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট দরকার হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার যদি একটা সিট দরকার হয়, তাহলে তুমি বুঝো সন্ধিটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা তোমাকে পড়তে হবে। এরপরে টপিকটা দেখো সমাস। সমাসটা দেখো, এই সমাসের দেখো সমাস থেকে প্রশ্ন কয়টা করে আসছে দেখো, পাগলা হয়ে যাবা।
প্রত্যেকটা শিফটে 2টা করে প্রশ্ন আসতো সমাজ থেকে। গত বছর প্রত্যেকটা শিফটে 2টা করে প্রশ্ন আসতো সমাজ থেকে, এবং তার আগের সালগুলোতে দেখো একটা 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 করে আসছে। অর্থাৎ এই সমাস তোমার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে আমি বললাম ধ্বনি, বাংলা বানান, নত্ব, উচ্চারণটা পড়বা, সন্ধি সমাস, এগুলো তোমার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট। এগুলো থেকে তুমি প্রশ্ন পাবে পাবে পাবে। ঠিক আছে, মানে প্রশ্নের প্যাটার্ন বলে দিচ্ছে, তুমি প্রশ্ন পাবে। এরপরে আসো ধাতু। তুমি যদি প্রকৃতি প্রত্যয় পড়ো তাহলে ধাতু তোমাকে পড়তে হবে। তুমি যদি প্রকৃতি প্রত্যয় পড়ো তাহলে ধাতু তোমাকে পড়তে হবে। তুমি যদি প্রকৃতি প্রত্যয় না পড়ো তাহলে ধাতু তোমার পড়ার দরকার নেই। ঠিক আছে, মানে প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে ধাতু পড়তে হবে, আর ধাতু থেকে প্রশ্ন আসা মানে প্রকৃতি প্রত্যয় পড়লেই তুমি ধাতুর উত্তর দিতে পারবা। ধাতু থেকে খুব একটা প্রশ্ন আসেনি, ধাতু থেকে একটা প্রশ্ন আসছে গতবার, এছাড়া পরিসংখ্যানে আমরা পাচ্ছি না ধাতু থেকে প্রশ্ন। তবে প্রকৃতি প্রত্যয় ধাতুর সাথে সম্পর্কিত, কারণ ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়। ঠিক আছে, এই জন্য প্রকৃতি প্রত্যয়। প্রকৃতির আরেক নাম হচ্ছে কি ক্রিয়া, সরি, ধাতুর আরেকটা নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, এটা এর সাথে রিলেটেড। ওকে, এবার দেখো প্রকৃতি প্রত্যয় গত বছর আসেনি, কিন্তু তার আগের বছরগুলো দেখো। গত বছর আসেনি, কিন্তু তার আগের বছরটা দেখো। আগের বছর প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন হয়েছে, আগের বছরে কেমন ধরনের প্রশ্ন হয়েছে দেখো তুমি। প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসছে, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবছরে গত বছর আসেনি, এবছর তো আসতেই পারে, কারণ প্রকৃতি প্রত্যয় তো ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, টপিক, তাহলে এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। কথা বুঝেছো? এবার দেখো শব্দ, ভাইয়া এটাকে তুমি কিভাবে ছাড়ো বলো? শব্দ, এই শব্দের চ্যাপ্টার থেকে তুমি কিভাবে ছাড়বা? এই শব্দের চ্যাপ্টারটাকে তুমি কিভাবে ছেড়ে দিবা? কিভাবে ছেড়ে দিয়ে তুমি মানে ইউনিভার্সিটিতে পড়ার চিন্তা তুমি করো? দেখো শব্দ থেকে প্রশ্নের ধরন দেখো, একটা 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 2টা। আবার দেখো এই শব্দ থেকে দেখো গত বছরের আগের বছর 22-23 সেশনে তুমি দেখো এক শব্দ থেকে প্রশ্ন হয়েছে 3টা, একটা সেটাই প্রশ্ন হয়েছে 3টা। তুমি শব্দের চ্যাপ্টারকে তুমি কিভাবে ছাড়বা? তুমি বলো, কিভাবে তুমি ছাড়বা? কিভাবে তুমি ছেড়ে আসবা? বলো, ছেড়ে আসার কোনো অপশন নাই। ঠিক আছে, কারণ মনে রাখবা ইউনিভার্সিটি যদি কপাল থেকে একবার ছুটে যায়, সারা জীবন তপস্যা করেও আসবে না। কিছু বিষয় আছে ভাগ্য, হম, ভাগ্য থেকে ছুটে গেলে কিন্তু আর ফিরে পাবা না, কোশ্চিন কালেও পাবা না। অর্থাৎ এই শব্দের টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যেগুলো বলছি তুমি বিশ্বাস করো আর না করো, তুমি এগুলো থেকে প্রশ্ন পাবে, পরীক্ষার হলে গিয়ে তোমাকে এই বিষয়গুলোই ভাবাবে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে ভাবাবে। আচ্ছা, এরপরে দেখো শব্দের পরে আসি আমরা, আছে কি পদ প্রকরণ। লক্ষ্য করো পদ প্রকরণ, দেখো পদ প্রকরণ, দেখো পদ প্রকরণ, পদ প্রকরণের টপিকটা দেখো। পদ প্রকরণে দেখো গত সালে প্রশ্ন আসছে 2টা। পদ প্রকরণ, পদ প্রকরণ থেকে প্রশ্ন আসছে 2টা। মনে রাখো পদ প্রকরণ থেকে বেশি প্রশ্ন আসতেছে যেটা, সেটা হচ্ছে অনুসর্গ থেকে। অনুসর্গ থেকে একটু বেশি প্রশ্ন আসতেছে ইদানিং। ঠিক আছে, অনুসর্গ থেকে ভাববাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, ঠিক আছে, এগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে। হুম, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। অনুসর্গ, নিচের কোনটি অনুসর্গের উদাহরণ? এই প্রশ্নগুলো দেখো পাওয়া। এই অনুসর্গ থেকে বেশি প্রশ্ন আসতেছে, তারপর বিশেষণ থেকে বেশি প্রশ্ন আসতেছে, ভাববাচক বিশেষ্য থেকে বেশি প্রশ্ন আসতেছে, গুণবাচক বিশেষ্য থেকে বেশি প্রশ্ন আসতেছে। অর্থাৎ অর্থাৎ এগুলো হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো পদ প্রকরণ, দেখো পদ প্রকরণ তুমি গত বছর না, তুমি তার আগের বছরে ফিরে যাও। দেখো এই পদ প্রকরণ থেকে কয়টা প্রশ্ন আসছে দেখো, লক্ষ্য করো, 3টা, 3টা, 4টা, 3টা। এবার তুমি বলো এইটাকে ছেড়ে তুমি কারে নিয়ে সংসার করবা? বলো, বলো তুমি এই টপিকটাকে ছেড়ে তুমি কারে আশ্রয় করে তুমি ইউনিভার্সিটিতে তুমি মানে পড়ার স্বপ্ন দেখবা? দেখো পদ প্রকরণ তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা তোমার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট, ভয়াবহ, মানে কল্পনা করার মতো না। ঠিক আছে, দেখো তার আগের বছরে দেখো প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আসছে। তুমি যদি আগের সালগুলোতে যদি তুমি ফিরে যাও, সেখানেও তুমি প্রশ্ন পাবা পদ প্রকরণ থেকে। অর্থাৎ পদ প্রকরণ তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এবার দেখো ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল থেকে অতবার প্রশ্ন হয়নি, কিন্তু তার আগের সালে প্রশ্ন হয়েছে ক্রিয়ার কাল থেকে। এই ক্রিয়ার কালকে আমরা এই পদ প্রকরণের মধ্যে ফেলতে পারি, ক্রিয়াপদ, ক্রিয়াপদ থেকে ক্রিয়ার কাল টেন্স। আচ্ছা,
এরপরে আসো, দেখো বাক্য প্রকরণ। দেখো বাক্য প্রকরণ, এই বাক্য প্রকরণ এটা হচ্ছে ব্যাকরণের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। হুম, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবে পাবে পাবে, মিনিমাম একটা প্রশ্ন পাবে। দেখো বাক্য প্রকরণ থেকে এবার গতবার প্রশ্ন আসছে কয়টা? একটা একটা, এটাতে আসছে দুইটা, মোট গতবার প্রশ্ন আসছে চারটা বাক্য প্রকরণ থেকে। তাহলে তুমি বোঝো বাক্য প্রকরণটা কতটা গুরুত্বপূর্ণ। এই বাক্য প্রকরণে আর কি আছে? বাক্য প্রকরণে আছে প্রয়োগ অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, ঠিক আছে, বাক্য শুদ্ধি। এই বাক্য শুদ্ধি কিন্তু বাক্য প্রকরণের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে তোমার জন্য এই বাক্য প্রকরণটা কতটা গুরুত্বপূর্ণ তুমি কল্পনা করো, তুমি ভাবো, তুমি ভাবো, তোমার যদি হৃদয়টা থাকে, তোমার যদি মন থাকে, তোমার যদি ভাবনা থাকে যে আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে, তাহলে তুমি সেই মন দিয়ে ভাবো যে এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেল? তাহলে এই বাক্য প্রকরণ তোমাকে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে, মানে আসবেই, একেবারে সব কথা আসবেই, পাওয়াই প্রশ্ন। এবার দেখো কারক বিভক্তি। এই কারক বিভক্তি থেকে গতবার একটা প্রশ্ন আসছে, সেটা ছিল সম্বন্ধ কারক। হ্যাঁ, সেটা আহ, উত্তরটা ছিল সম্বন্ধ কারক। তবে অনেকে সেটার উত্তর দিয়েছে অধিকরণ কারক, সম্ভবত আমিও বলেছিলাম অধিকরণ কারক, মানে মানে সরাসরি বিষয়টা না দেখে বলে ফেলছিলাম অধিকরণ কারক, কিন্তু ওটা পরে দেখলাম যে এটা আসলে অধিকরণ না, মানে সেকেন্ড বার যখন রিভিশন দেই তখন দেখছি এটা অধিকরণ না, এটা হচ্ছে সম্বন্ধ কারক। তো একটু দেখবা এই কারক থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, এই কারক থেকে প্রশ্ন আসছে, এই কারকটাও গুরুত্বপূর্ণ, এই কারকটা গুরুত্বপূর্ণ। আগের সালগুলোতে দেখো প্রত্যেকটা ইউনিটে কারক থেকে প্রশ্ন আসছে। এবার তুমি বলো এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখো তুমি, দেখো তুমি ভাবো, তুমি এই পরিসংখ্যানটা দেখো, এই চারটা দেখো, চার্ট দেখো, চার্ট দেখলে তুমি বুঝবে, চারটা দেখো, এই চারটা তুমি দেখো, আমাকে বলতে হবে না, তুমি তো বড় হয়েছো, তুমি চার্ট দেখো, দেখলে বুঝবা যে এই কারকটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। হুম, এরপরে আসো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এই পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে গত বছর প্রশ্ন আসেনি, কিন্তু তারপরে মানে তার আগের বছর প্রশ্ন আসছে দেখো কতগুলো। দেখো গতবারের আগের বার এটা থেকে আসছে তিনটা প্রশ্ন। দেখো গত বছর আসেনি এর অর্থ এই না যে এটা গুরুত্বপূর্ণ না, ভাই এটাও গুরুত্বপূর্ণ, তোমার জন্য এটাও গুরুত্বপূর্ণ। দেখো দ্বিরুক্ত শব্দ, এই দ্বিরুক্ত শব্দ আহামরি তো কঠিন কিছু না রে ভাই, পড়লেই পড়া যায়, এটা পড়লেই পড়া যায়। অর্থাৎ এই দ্বিরুক্ত শব্দটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ, তুমি দ্বিরুক্ত শব্দটাও দেখবা। এরপর দেখো আছে বাচ্য। বাচ্য থেকে খুব একটা প্রশ্ন হয় না, হুম, কারক পারলে বাচ্চও করা যায়। এরপর দেখো উপসর্গ। উপসর্গ গত বছর তার আগের বছর প্রশ্ন হয়নি, কিন্তু তার আগের বছরে প্রশ্ন হয়েছে এবং উপসর্গ থেকে বারবার প্রশ্ন হয়। উপসর্গ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা হচ্ছে উপসর্গ, এটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো সংখ্যাবাচক শব্দ, এগুলো ছোট ছোট টপিক, এগুলো একটু জেনে রাখা ভালো, এগুলো আহামরি কিছু না। সংখ্যা বা অঙ্কবাচক, গণনাবাচক, ক্রমবাচক, তারিখবাচক, তিন ধরনের সংখ্যা একটু জেনে রাখলেই হয়। এগুলো আহামরি কঠিন না, বা এগুলো মনে রাখতে পড়তে যে অনেক কিছু করতে হবে এগুলো কেমন কিছুই না, সহজ জিনিস। এবার দেখো বচন। বচন আহামরি কিছু না, এক বচন বহু বচন, উন্নত প্রাণীর বহু বচন, বস্তুর বহু বচন, আর একটা হলো ইতর প্রাণীর বহু বচন। ইতর প্রাণীর বহু বচন কোনগুলো? পাল, জুত ইতর প্রাণীর বহু বচন। উন্নত প্রাণীর বহু বচন কোনগুলো? গণ, বিন্দু, বর্গ, মন্ডলী, রা, শেষ। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অপ্রাণীবাচক, আবলি, গুচ্ছ, মালা, রাজি, রাশি, নিচয়, নিকর, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো করা যায়। হ্যাঁ, এগুলো একবার দেখলেই হয়, আহামরি কোনো কঠিন কিছু না, মানে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেই টপিক গুলো আমি দেখাচ্ছি। এরপরে দেখো আচ্ছা জ্যোতিচিহ্ন। এই জ্যোতিচিহ্ন থেকে খুব একটা প্রশ্ন আসেনি, আসলে দেখা যায় কমা থেকেই প্রশ্ন আসে, কমা, ঠিক আছে, আর হচ্ছে কোনটাতে কতটুকু থামতে হয়, এই প্রশ্নগুলো আসে। তাহলে লক্ষ্য করে দেখো আমি তোমাকে ব্যাকরণ থেকে যে টপিক গুলো দেখালাম, এই টপিক গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো ধ্বনি, মানে গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে আছে, দেখো আহ আচ্ছা মার্ক করি, ধ্বনি প্রকরণ আছে, বানান আছে, সরি বানান, উচ্চারণ, নতশব্দ বিধান, সন্ধি, সমাস, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর দেখো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয়, শব্দ, পদ, পদ প্রকরণ, বাক্য প্রকরণ, কারক, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেগুলো আছে সেগুলো কম গুরুত্বপূর্ণ।
এই টপিকগুলোতে একটু বেশি নজর দিবে, একটু বেশি মনোযোগ দিবে। উপসর্গ গুরুত্বপূর্ণ, উপসর্গ গুরুত্বপূর্ণ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই শব্দগুলো মানে এই টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো তুমি অবশ্যই 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 খুব ভালো করে পড়বে। আচ্ছা, এবারে আসি। দেখো, আছে বিরোচনাংশ। বিরোচনাংশ কোনগুলো? বাগধারা, এক কথায় প্রকাশ। ঠিক আছে, বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে, আছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রায় সমুচ্চারিত, ভিন্নার্থক শব্দ। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনগুলো? দেখো, এই যে আপন। দেখো, একটা শব্দ লিখছি আপন, আপন, আর একটা শব্দ লিখছি সরিয়া প দন্তান্ন, আপন। একটাতে মূর্ধন্য আর একটা দন্তান্ন। দুইটাই সমুচ্চারিত শব্দ, সমান উচ্চারণ হয়, উচ্চারণ ঠিকঠাক, একটাতে বেশি মানে মানে উচ্চারণের কোনো পার্থক্য নাই, তারতম্য নেই। কিন্তু এই আপন শব্দের অর্থ হচ্ছে নিজ, নিজেকে বোঝানো হচ্ছে নিজ। আর এই আপন সংক্রান্ত এই আপন হচ্ছে কি? এই আপন হচ্ছে দোকানি, দোকানি। এই আপন হচ্ছে দোকানি। ঠিক আছে, এই আপনটা হচ্ছে দোকানি। দেখো, বলছে যে পানি, পানি মানে কি? এই যে পানি, খাওয়ার পানি, জল। আর এই যে এই পানি, এই পানি হচ্ছে কি? এই পানি অর্থ হলো হাত। হুম, বিনা পানি বলি না, হাত। তাহলে দেখো, এগুলো হচ্ছে প্রায় মানে উচ্চারিত ভিন্নার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। এই টপিক গুলো যেগুলো, এগুলো হচ্ছে বিরোচন অংশ। এই বিরোচন অংশের দিকে একটু লক্ষ্য করো। দেখো, বিরোচন অংশতে কেমন প্রশ্ন আসতেছে। বিরোচন অংশতে একটা অ্যাভারেজ প্রশ্ন থাকছে, মানে প্রত্যেক বছর বিরোচন অংশ থেকে 4টা 5টা 6টা, 4টা 5টা 6টা, 4টা 5টা 6টা, এরকম প্রশ্ন আসতেছে। আসতেছে দেখো বাগধারা, বাগধারা থেকে দেখো, বাগধারা, বাগধারা থেকে কেমন আসতেছে? বাগধারা থেকে আসতেছে দেখো, একটা একটা করে আসতেছে, প্রত্যেক বছর একটা একটা করে আসতেছে বাগধারা। অর্থাৎ এই বাগধারা থেকে তুমি একটা প্রশ্ন পাবা। দেখো, এক কথায় প্রকাশ। দেখো, এক কথায় প্রকাশ গতবার দুইটাও আসছে, এক কথায় প্রকাশ। অর্থাৎ এক কথায় প্রকাশ তোমার জন্য গুরুত্বপূর্ণ, এক কথায় প্রকাশ তোমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এক কথায় প্রকাশ লক্ষ্য করো, এই যে দেখো, প্রত্যেক সালে আসছে এক কথায় প্রকাশ। বিপরীত শব্দ গতবার শুধু একটা আসছে, কিন্তু তার আগের বার দেখো কিভাবে আসছে, প্রত্যেকটাতে আসছে। অর্থাৎ বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, এটা নিয়ে তার বলার কিছু নাই। সমার্থক শব্দ, সমার্থক শব্দ থেকে প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর প্রশ্ন, প্রচুর প্রশ্ন। সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ থেকে এই ইউনিটে খুব একটা প্রশ্ন আসে না। দেখো, একটা একটা করে আসছে। হ্যাঁ, পারিভাষিক শব্দ থেকে খুব একটা প্রশ্ন আসে না, তবে পড়তে হবে। আর এগুলো তো তোমাদের পড়া আছে, পড়া আছে। সমচারিত শব্দ, সমচারিত ভিন্নার্থক শব্দ, এখান থেকে দেখো প্রশ্ন আসেনি, অর্থাৎ এটা এই ইউনিটের জন্য কম গুরুত্বপূর্ণ। শব্দার্থ, শব্দার্থে আসছে, এবছর খুব বেশি আসছে। এর শব্দার্থগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি ওই সাহিত্য অংশেরই শব্দার্থ। বিভিন্ন কবিতার চরণ তুলে দিয়েছে, মানে সিলেবাস বহির্ভূত কিছু কবিতার চরণ তুলে দিয়েছে, দিয়ে বলছে এটার অর্থ কি, কোন অর্থে বসেছে, কি অর্থ, এই টাইপের। এগুলো হচ্ছে শব্দার্থ। এই শব্দার্থ গুলো আসছে, ঠিক আছে, এই বছর। তাহলে তুমি বুঝতে পারছো। আরেকটা বিষয় হলো, তুমি 28-এ কিন্তু 28টাই কমন পাবা না, এটাই স্বাভাবিক। 28-এ 28 কমন পাওয়ার কোনো দরকার নাই, তুমি 28-এ 25 কমন পাও। হুম, 28-এ তুমি 25 কমন নাও, 25, 25 দরকার নাই, তুমি 24 কমন নাও, 24 দরকার নাই, তুমি 23 কমন নাও, তবুও তুমি কমন নাও। ঠিক আছে, বাংলা থেকে কমন পাওয়া কিন্তু খুব ইজি, খুব সহজ। এজন্য তুমি পড়াশোনা শুরু করো, পড়াশোনা করো, ভালো করে রিভিশন দাও, আশা করছি পারবে। আরেকটা বিষয় হলো, আহ দেখো, ব্যাকরণের কিছু টপিক আছে। এই টপিক গুলো দেখো, ধ্বনি পরিবর্তন, বাংলা বানান, উচ্চারণ, ঠিক আছে, বাংলা বানান, উচ্চারণ, সন্ধি, সমাস। তারপর দেখো, এই যে প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, ক্রিয়ার কাল, কারক, পুরুষ, উপসর্গ, এরকম বিভিন্ন টপিক আছে। বেশ কয়েকটা টপিক আছে। কয়টা টপিক? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 14টা টপিক আছে। এই 14টা টপিকে তোমাদের কি অবস্থা আমি জানি না। তোমরা যদি চাও, তোমাদের যদি উপকার হয়, ঠিক আছে, তাহলে আমি কিছু ক্লাস নিয়ে এই গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে, যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপর আমি কিছু ক্লাস নিতে পারি। হুম?
তোমাদের সুবিধার্থে আমি কিছু ক্লাস নিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে পারি যদি তোমরা চাও। তোমরা যদি আশা ব্যক্ত করো, আরেকটা বিষয় তোমাদের উপস্থিতি এবং তোমাদের আগ্রহের উপরে নির্ভর করবে, কারণ ক্লাসটা তো তোমাদের জন্য। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা, আজকের কথা। হুম, প্রায় 1 বছর পরে মোহাম্মদ সিবগাতুল্লাহ, হ্যাঁ অনেকদিন পর। অভিনন্দন তোমাকে, ধন্যবাদ যুক্ত হয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।